কস্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর। তো এখানকার চ্যাপ্টার 6 অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু এ কস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। এক কথায় যদি বলি পুরো চ্যাপ্টারটা হলো কস্ট শিট কে কেন্দ্র করে, অর্থাৎ ব্যয় বিবরণী যে আমরা করছিলাম ওইটার মধ্যে। তো চ্যাপ্টার 6 অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু এ কস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, এটা চ্যাপ্টার 6। হ্যাঁ, আমি 5 ভুলে চেঞ্জ করি না এখনো, এটা 6 হবে, 6। তো এখানে আমরা যেহেতু কস্ট শিটে যাওয়ার আগে একটু আলাপ, মৌলিক কিছু কথাবার্তা, সেটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট বা উৎপাদন ব্যয়, এটাকে 3টা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা যায়। মানে উৎপাদন ব্যয়ের 3টা উপাদান, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ওভারহেড। আচ্ছা, তোমরা একটু বলো তো এর মধ্যে কোন দুইটা প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ খরচ? হ্যাঁ, এক আর দুই, ম্যাটেরিয়াল এবং লেবার। আর পরোক্ষ হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ফাইন। আবার যদি এই ভাগে ভাগ করি যে প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্ট, তাহলে এই দুইটা ব্যয় যে পণ্য উৎপাদনের সাথে যে ব্যয়গুলো জড়িত, ইনক্লুড অল কস্ট ইনভলভড ইন অ্যাকোয়ারিং অর মেকিং এ প্রোডাক্ট, এই ব্যয়গুলো হলো প্রোডাক্ট কস্ট। হ্যাঁ, ব্যয়গুলো প্রোডাক্ট কস্ট যেটা পণ্য উৎপাদনের সাথে জড়িত। যেমন এখানে উদাহরণ দেওয়া হলো ওই যে 3টা, এটা হলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তার মানে এর আগে যে আমরা 3টা ক্যাটাগরি বললাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই 3টা মিলে হলো এই প্রোডাক্ট কস্ট। বাকি থাকলো পিরিয়ড কস্ট, অল দ্য কস্ট দ্যাট আর নট প্রোডাক্ট কস্ট, অর্থাৎ যেটা প্রোডাক্ট কস্ট নয় ওইটাকে পিরিয়ড কস্ট বলবো। সেগুলো কি? সেলস কমিশন, রেন্টাল কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আর পিরিয়ড কস্ট। তাহলে এই বিক্রয়ের কমিশন, যত অন্যগুলো ওভারহেড আছে যেমন অফিস অ্যান্ড অ্যাডমিন ওভারহেড, সেলিং ওভারহেড, এগুলো সব পিরিয়ড কস্ট। এবার প্রাইম কস্ট, মুখ্য ব্যয় আর রূপান্তর ব্যয়, কনভার্সন কস্ট, এটা আমরা একটু সমীকরণের মাধ্যমে এখানে দেখব। তো প্রথমে প্রোডাক্ট কস্ট যেটা, এটার সমীকরণটা হলো যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যদি বলি পিরিয়ড কস্ট, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। যদি বলি কনভার্সন কস্ট, তাহলে শেষের দুইটা, অর্থাৎ ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যদি বলি প্রাইম কস্ট, তার মানে প্রথম দুইটা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং লেবার। তো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই 4টা সমীকরণ খুব কাজে দিবে। প্রাইম কস্টের মধ্যে 2টা আছে, ম্যাটেরিয়াল এবং লেবার। আর কনভার্সন কস্টের মধ্যে 2টা, সেটা হলো লেবার এবং ওভারহেড, পরের 2টা। আর প্রোডাক্টের পিরিয়ড কস্ট তো আমরা বললাম। তো দেখি এটা পারো কিনা। হোয়াট ইজ কনভার্সন কস্ট? কনভার্সন কস্ট কোনটা দেখো তো? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ওভারহেড, বি প্লাস সি, কোনটা হবে কনভার্সন কস্ট? বি প্লাস সি, অর্থাৎ ডাইরেক্ট লেবার এবং ওভারহেড মিলে, এই 2টা মিলে হলো কনভার্সন কস্ট। ফাইন। তো আমরা এবার কস্ট শিটের মধ্যে যেটা দেখব, যে শুরুটা হবে কিভাবে। একটা হলো শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটা বের করার জন্য আমরা যে ধাপগুলোর মধ্যে যাব, র ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন, তারপরে প্রাইম কস্ট, আসবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এবং এটার সাথে শুধু ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং এবং ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং, এই 2টা সমন্বয় করলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাবো। যদিও সামনে আরো ধাপ আছে, কিন্তু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বললে শুধু এতটুকুই, যে র ম্যাটেরিয়াল ইউজড, অর্থাৎ প্রথম অংশটা হলো শুধু র ম্যাটেরিয়ালকে কেন্দ্র করে, র ম্যাটেরিয়ালের বিগিনিং, এটার সাথে পারচেজ, এন্ডিং বাদ, তাহলে আমরা পাবো র ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন। এটার সাথে দ্বিতীয় উপাদান উৎপাদন ব্যয়ের ডাইরেক্ট লেবার যদি যোগ করি তাহলে পাবো প্রাইম কস্ট। এবার প্রাইম কস্টের সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আসবে ওয়ার্ক ইন প্রসেসের ওপেনিং আর এন্ডিং, তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাবো। তাহলে এই শিডিউলটা আমরা শুধু এই ধারা পর্যন্ত থাকলাম। এবার পূর্বের
শীটে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ছিল এটার সাথে যদি ফিনিশড গুডসের বিগিনিং যোগ করি এবং ফিনিশড গুডসের এন্ডিং বাদ দেই তাহলে পাওয়া যাবে কস্ট অফ গুডস সোল্ড। এই শিডিউলটা হলো এই শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা একসাথে লিখতে পারি যে আগের যেটা ছিল এই শিডিউলেরই যদি আরেকটু সামনে যাই এটার সাথে ফিনিশড গুডসের বিগিনিং এবং এন্ডিং যদি কমপ্লিট করি তাহলে কস্ট অফ গুডস সোল্ড পাবো। এই গেল দুইটা শিডিউল। এবার ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্ট স্বাভাবিকভাবে সেলস দ্বারা শুরু হবে, এটার থেকে বাদ যাবে কি কস্ট অফ গুডস সোল্ড যদি বের করা থাকে। আর যদি বের করা না থাকে তাহলে আমরা এইভাবে বের করে নিব যে বিগিনিং প্লাস পারচেজ মাইনাস এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো ইনকাম স্টেটমেন্টে এখানে প্রথম ধাপে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস মার্জিন পাওয়া যাবে এবং অপারেটিং এক্সপেন্স বাদ দিলে নেট অপারেটিং ইনকাম পাওয়া যাবে। আচ্ছা, আমরা ইলাস্ট্রেশন 1-এ আসি। তোমরা একটু সময় নিয়ে 2-3 মিনিট এই তথ্যগুলো দাও তো। প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট এবং কনভার্সন কস্ট, আর সাথে প্রাইম কস্ট কত টাকা, জাস্ট ক্যালকুলেটরে যোগ করে আমাকে বলবা তো। প্রোডাক্ট কস্ট, আচ্ছা এই প্রশ্নের মধ্যে বলো তো পিরিয়ড কস্টের মধ্যে কোনটা কোনটা থাকবে? সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফাইন। বলো তো কনভার্সন কস্টের মধ্যে কি থাকবে? হ্যাঁ, ডাইরেক্ট লেবার এবং ওভারহেড। প্রাইম কস্টের মধ্যে কোনটা থাকবে? হ্যাঁ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার, ফাইন। তাহলে প্রোডাক্ট কস্ট ইকুয়াল ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তার পরিমাণ হলো 1,18,000 টাকা। পিরিয়ড কস্টের মধ্যে শেষের দুইটা আসবে, সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, পরিমাণ 79,000 টাকা। এবার কনভার্সন কস্ট আসবে দুইটা, শেষের দুইটা উৎপাদনের উপাদানের যে তিনটা উপাদানের মধ্যে দুইটা, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তার পরিমাণ 49,000 টাকা। এবার প্রাইম কস্টের মধ্যে প্রথম দুইটা, যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং লেবার, 1,04,000 টাকা। তো চারটা ইকুয়েশনের মাধ্যমে আমরা এই কস্টগুলো বের করলাম। এবার আমরা দ্বিতীয়টা যাব, সেটা হলো ইলাস্ট্রেশন 2-তে ক্যালকুলেট টোটাল কস্ট অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন। টোটাল কস্ট অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন। আর আরেকটা হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে তিনটা জিনিস বের করতে হচ্ছে, প্রথমত ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড, 2 নম্বরে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, আর 3 নম্বর হলো ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে আমরা এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড এটা পাবো কোথায়? এটা এই যে এখানকার শিডিউলে যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড কোথায় আছে, এই যে এই শিডিউলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল অর্থাৎ র ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন। তাহলে এটা করার জন্য কি করতে হবে, বিগিনিং এটার সাথে পারচেজ যোগ এবং এন্ডিং র ম্যাটেরিয়াল বাদ দিলে আমরা ম্যাটেরিয়াল ইউজড পাবো। তাহলে প্রশ্নের মধ্যে যেটা আছে বিগিনিং এর দুইটা দেওয়া আছে, ম্যাটেরিয়াল এবং ওয়ার্ক ইন প্রসেসের, আর এন্ডিং ইনভেন্টরির দুইটা, ম্যাটেরিয়াল এবং ওয়ার্ক ইন প্রসেস। আমাকে বলো তো দেখি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এই যে শিডিউলটা এটা শেষ হবে কি দ্বারা, মনে আছে কিনা দেখো তো। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, দেখে বলো তো এটা শেষ হলো কি দ্বারা। অর্থাৎ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এর শেষে সমন্বয় করতে হবে ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং এবং এন্ডিংটা, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বরটা করি এখন, 2-এ। আর সাথে ডিউরিং দ্য ইয়ার ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ দেওয়া আছে 1,50,000, এই তথ্যগুলো তো দেওয়া আছে ওভারহেড কস্ট, আর উৎপাদনের পরিমাণ হলো 1,00,000 ইউনিট। তাহলে প্রথমে টোটাল কস্ট অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড আমরা ঘর না করেও করতে পারি, সেটা হলো 50,800 কি আসছে বিগিনিং ইনভেন্টরি, তারপরে 1,50,000 আসছে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ, এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পারচেজ, তারপরে 21,500 কি আসছে 21,500 এন্ডিং ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে আমরা যোগ করলাম প্রথমে, তারপরে 21,500 বাদ দিলে 1,79,300
300 টাকা ডাইরেক্ট মেটেরিয়াল ইউজড। এবার আমরা এখান থেকে এই শিডিউলটা করব, যে শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তো এইমাত্র যে বের করলাম ডাইরেক্ট মেটেরিয়াল ইউজড, এটা রিকোয়ারমেন্ট 1 থেকে আমরা এটা নিয়ে আসলাম 1,79,300 টাকা। এই যে 1,79,300 টাকা ডাইরেক্ট মেটেরিয়াল ইউজড। এবার এটার সাথে যোগ হবে ডাইরেক্ট লেবার আর যোগ হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, পাবো আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো এটার সাথে সমন্বয় হবে কি ওয়ার্কিং প্রসেসের বিগিনিং যোগ হবে, এন্ডিং বিয়োগ হবে, তাহলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাবো 7,39,000 টাকা। এবার ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট, তাহলে আমাদের উৎপাদনের পরিমাণ কত? উৎপাদনের পরিমাণ হলো 1 লক্ষ ইউনিট। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 7,39,000 টাকা, আর প্রোডাকশন ইউনিটস হলো 1 লাখ ইউনিটস, তাহলে পার ইউনিট কস্ট 7 টাকা 39 পয়সা। ইলাস্ট্রেশন 2 তে কোনো সমস্যা আছে তোমাদের? এখানে আমরা 3টা জিনিস বের করছি, একটা হলো ডাইরেক্ট মেটেরিয়াল ইউজড, তারপরে শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, আর হলো ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে 7 টাকা 39 পয়সা। এবার আমরা শুধু প্রাইম কস্ট বের করব। তো প্রাইম কস্ট ডাইরেক্ট মেটেরিয়ালের সাথে যোগ হবে কি ডাইরেক্ট লেবার যোগ হবে। এখন এখানে সরাসরি ডাইরেক্ট মেটেরিয়াল উল্লেখ করা নাই বা ডাইরেক্ট লেবার যেটা, এটা যদি আমরা কাউন্ট করি প্রাইম কস্টের মধ্যে, দেখো তো প্রথমে আসবে ম্যাটেরিয়ালের পার্টটা, ডাইরেক্ট মেটেরিয়াল ইউজড। এটা আসবে কিভাবে? ওপেনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ যোগ, আর সাথে আরেকটা প্রত্যক্ষ খরচ দেওয়া আছে, দেখো ক্যারেজ ইনওয়ার্ড, তো এটা যোগ হবে। ক্যারেজ ইনওয়ার্ড, আন্তঃপরিবহন বা ফ্রেইটিন এগুলো, আর ক্লোজিং স্টকটা বাদ হবে। তাহলে আমরা এই ইউজড পাইলাম, ডাইরেক্ট মেটেরিয়াল ইউজড। প্রাইম কস্ট বের করার জন্য ইউজডের সাথে ডাইরেক্ট লেবার যোগ হবে। তাহলে ডাইরেক্ট লেবার নামে সরাসরি কোনো ব্যয় দেওয়া নেই, আছে চার্জেবল এক্সপেন্স, ফ্যাক্টরি ওয়েজেস, এগুলো যোগ করলে আমরা প্রাইম কস্ট পাবো 10,70,000 টাকা। আচ্ছা, ইলাস্ট্রেশন আছে র মেটেরিয়াল পারচেজড, তারপরে ডাইরেক্ট লেবার কস্ট এবং কস্ট অফ গুডস সোল্ড। আমরা 5 নম্বর দেখব। 5-এ বলা আছে বুকস অফ আদর্শ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রেজেন্টস দ্য ফলোইং ডাটা ফর দ্য মান্থ অফ এপ্রিল 2019। 2019 সালের এপ্রিল মাসে তথ্যগুলো দেওয়া আছে। ডাইরেক্ট লেবার কস্ট 17,500 বিং 175% অফ ওয়ার্কস ওভারহেড। তো ওয়ার্কস ওভারহেডের 175% হলো ডাইরেক্ট লেবার কস্ট 17,500। অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড, এখানে দেখো কস্ট অফ গুডস সোল্ড এক্সক্লুডিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 56,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদে 56,000 টাকা, মানে এটার মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স নাই। ইনভেন্টরি অ্যাকাউন্ট শোড দ্য ফলোইং ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স। তো ওপেনিং ব্যালেন্স দ্যাট মিনস এপ্রিলের 1 তারিখ, আর ক্লোজিং ব্যালেন্স এপ্রিলের 30 তারিখ, তার মানে 1 মাসের তথ্যগুলো দেওয়া আছে। ফিনিশড গুডসের ওপেনিং ক্লোজিং, ওয়ার্ক ইন প্রসেসের ওপেনিং ক্লোজিং এবং র মেটেরিয়ালের ওপেনিং ক্লোজিং দেওয়া আছে। তো আমরা প্রথমে ভ্যালু অফ র মেটেরিয়াল পারচেজ বের করব। তো ভ্যালু অফ র মেটেরিয়াল পারচেজ বের করার জন্য আমরা শেষের থেকে আসবো। খেয়াল করো, এটা মূলত কস্ট অফ গুডস সোল্ডের শিডিউল। তো কস্ট অফ গুডস সোল্ড সর্বশেষ বের হয়। আমরা প্রথমে লিখছি 56,000 টাকা দেয়া আছে, দেখো যে কস্ট অফ গুডস সোল্ড 56,000, তো শেষের থেকে লিখছি। তো যেহেতু শেষের থেকে আসছি, সাধারণত স্বাভাবিক কস্ট শিটের মধ্যে ক্লোজিং যে ডাটাগুলো থাকে এগুলো বিয়োগ হয় আর ওপেনিং গুলো যোগ হয়। তাহলে আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড প্রশ্নে দেয়া আছে, আর শুরুর ভ্যালু অফ র মেটেরিয়াল পারচেজড এটা আমাদের যেহেতু বের করতে হবে, তার মানে উল্টা যাইতে হবে, অর্থাৎ যেটা আমরা বিয়োগ করতাম ওইটা হবে যোগ, আর যেটা যোগ করতাম ওইটা আমরা বিয়োগ করবো এখন। তাহলে কস্ট অফ গুডস সোল্ড মানে একটা শিডিউলের সর্বশেষ তথ্য দিয়ে আমাদেরকে শুরু করতে হলো 56,000 টাকা। এবার ক্লোজিং ইনভেন্টরি গুলো আমরা যেহেতু কস্ট শিটে বিয়োগ করতাম, তো এখানে কি হবে? যোগ হবে। ক্লোজিং ইনভেন্টরি র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস যোগ।
আর ওপেনিং গুলো আমরা যোগ করতাম, তো এখানে কি হবে, বিয়োগ হবে। এই তিনটে র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস। এরপরে আমরা কস্ট অফ গুডস সোল্ড বা শিট কমপ্লিট করার জন্য আমরা ডাইরেক্ট লেবারটাকে যোগ করতাম, তো এখানে ডাইরেক্ট লেবার বিয়োগ হবে। তারপরে ওয়ার্কস ওভারহেড যোগ করতাম, এখানে বিয়োগ হবে। তারপরে আমরা ভ্যালু অফ র মেটেরিয়াল পারচেজ, তার মানে এই শিডিউলটা শুরু হয় মূলত এই র মেটেরিয়াল পারচেজড এগুলো দিয়ে, মানে ম্যাটেরিয়াল দেওয়া শুরু হয়, এটার সাথে লেবার যোগ হয়, ফ্যাক্টরি ওভারহেড যোগ হয়, কিন্তু তারপরে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাই। আমরা যেহেতু শুরুটাই করছি কস্ট অফ গুডস সোল্ড দ্বারা, তার মানে আমাদের উল্টো কাজটা করতে হবে। তো এখানে আরেকটা ব্যাপার, সেটা হলো ওয়ার্কস ওভারহেড কত টাকা, এই যে 10,000 এটা আসছে কিভাবে? এটা আসছিল, এখানে দেখো প্রশ্নের মধ্যে বলা আছে ডাইরেক্ট লেবার কস্ট 17,500 টাকা, বিং 175% অফ ওয়ার্কস ওভারহেড। অর্থাৎ ওয়ার্কস ওভারহেড যা, তার 175% হলো ডাইরেক্ট লেবার কস্ট। তার মানে এখান থেকে আমার ওয়ার্কস ওভারহেড বের করে আনতে হবে। অর্থাৎ ওয়ার্কস ওভারহেড যদি 100 টাকা হয়, তাহলে 175 টাকা হলো এই ডাইরেক্ট লেবার কস্ট। অর্থাৎ ওয়ার্কস ওভারহেড 100 টাকা আর ডাইরেক্ট লেবার কস্ট হলো 175 টাকা, এর নাম হলো 175%। এখন আমি দুইটা তথ্যের মধ্যে, যে ওয়ার্কস ওভারহেড এবং ডাইরেক্ট লেবার কস্ট, এর মধ্যে জানি কোনটা, জানি হলো ডাইরেক্ট লেবার কস্ট। তাহলে ওয়ার্কস ওভারহেড আমরা বের করব কিভাবে, যে 17,500 এটা কত পার্সেন্ট থেকে আসছে, 175% থেকে। তো 175 দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে ওয়ার্কস ওভারহেড আমরা পাবো 10,000 টাকা। এবার দেখো, যদি আমরা চেক করে দেখি যে 10,000 টাকা ওয়ার্কস ওভারহেড, এর 175% হলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, অর্থাৎ 17,500 টাকা হলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। আচ্ছা, তাহলে আমরা এই ওয়ার্কস ওভারহেড যদি বাদ দিই, তাহলে ভ্যালু অফ র মেটেরিয়াল পারচেজড পাওয়া গেল। এবার দ্বিতীয়ত কস্ট শিট বলছে, এখানে মোটামুটি কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত দেওয়া আছে শিডিউলটা। একটু যদি দেখো, র মেটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন, প্রাইম কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, তো প্রথমে ওয়ার্ক ইন প্রসেস, তারপরে ফিনিশড গুডস, ওপেনিং ক্লোজিং। তো আমরা কস্ট অফ গুডস সোল্ড পাইলাম 56,000 টাকা, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো এখানে আবার এইভাবে করলাম কেন, করলাম যেহেতু রিকোয়ারমেন্ট 2-তে কস্ট বলা আছে, তার মানে আমাদেরকে টোটাল বিষয়টা উপস্থাপন করে দেখাইতে হবে। আর প্রথমে এইভাবে উল্টা করলাম কেন, কারণ শুরুতে যেটা আমরা সাধারণত কস্ট শিট করার জন্য যেটা দ্বারা শুরু করি, ভ্যালু অফ র মেটেরিয়াল পারচেজ, এটাই বের করতে বলছে। মানে শেষের দিকের প্রশ্নের তথ্যগুলো দেওয়া আছে, তো আমরা প্রথমের তথ্যটা বের করলাম এই শিডিউলের মাধ্যমে। আর এখানে আমরা কস্ট স্টেটমেন্ট করলাম। তো এটা কমপ্লিট হয়নি এখনো, কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত 56,000 আসছে। তো এরপরে এটার সাথে আমরা যোগ করলাম সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাহলে টোটাল কস্ট পাওয়া গেল 62,000 টাকা। এবার প্রশ্নে যেহেতু সেলস উল্লেখ করা আছে 75,000, এটা কোথায় আছে দেখি, এই যে সেলস ফর দ্য মান্থ টাকা 75,000, তাহলে সেলসের পর্যন্ত যেহেতু দেয়া আছে 75,000, তাহলে সেলস থেকে আমরা টোটাল কস্ট 62,000 বাদ দিলে আমরা প্রফিটের পরিমাণ পাবো 13,000 টাকা। সেকশন 6 এর কয়েকটা তথ্য আমি বের করতে বলবো, 5 মিনিট সময় দেবো, দেখো তোমরা বের করতে পারো কিনা। যে ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 30% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, তার মানে ফ্যাক্টরি ওভারহেড কত টাকা হবে। আবার বলা আছে ডাইরেক্ট লেবার কস্ট ওয়াজ 15% অফ ফ্যাক্টরি ওভারহেড, তাহলে ডাইরেক্ট লেবার কত টাকা হবে। এই দুইটা তথ্য একটু বের করো, যে ফ্যাক্টরি ওভারহেড কত টাকা আর ডাইরেক্ট লেবার কস্ট কত টাকা। 5 মিনিট। কিভাবে আসছে বলো তো। আচ্ছা, 90,000 আসছে কিভাবে। জি, 3 লক্ষ টাকা, 30% ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, তাহলে ডাইরেক্ট লেবার কস্ট হলো এই ফ্যাক্টরি ওভারহেড যে 30,000 আসছে, 90,000 আসছে, তার 15% হলো ডাইরেক্ট লেবার কস্ট। তো আমাদের এগুলো ক্যালকুলেশন জাস্ট। তো এখানে সেলস দেওয়া আছে 3,10,000 টাকা। আমাদের কাজ হলো কস্ট স্টেটমেন্ট বা কস্ট শিট, আমরা যে নামে ডাকি না কেন, কস্ট স্টেটমেন্টটা করতে হবে। তাহলে আমরা এটা যদি একটু শুরু করি যে কস্ট স্টেটমেন্ট, তার আগে
কস্ট স্টেটমেন্ট শুরু হয় ম্যাটেরিয়াল নিয়ে, মানে ম্যাটেরিয়ালের পরিমাণ কত এটার দ্বারা। মানে আমরা যে ম্যানুফ্যাকচারিং কস্টে যে 3 ব্রড ক্যাটাগরিজ দেখলাম, তার মধ্যে প্রথমে ম্যাটেরিয়াল, তারপরে লেবার, তারপরে ওভারহেড। ঠিক একই সিকোয়েন্সে আমরা কস্ট শিট বা কস্ট স্টেটমেন্ট করব। তাহলে সেই ক্ষেত্রে প্রথমেই ম্যাটেরিয়ালটা লাগে, কিন্তু প্রশ্নের মধ্যে সরাসরি ম্যাটেরিয়াল এটা দেয়া নেই। এখানে প্রশ্নের মধ্যে শুরুতেই দেওয়া আছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, অথচ ম্যানুফ্যাকচারিং কস্ট হলো তৃতীয় ধাপে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করার পরে। এই যে স্টেটমেন্টটা যদি আমরা একটু যাই আবার, ধরো এইটাই দেখো, এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কোথায়, এই জায়গায়। তার আগে র মেটেরিয়াল ইউজড আছে, তারপরে প্রাইম কস্ট আছে, মানে র মেটেরিয়াল ইউজড এর সাথে লেবার যোগ হবে, প্রাইম কস্ট আসবে, তারপরে ওভারহেড যোগ হবে, তারপরে আসবে ম্যানুফ্যাকচারিং কস্ট। তো এই প্রশ্নের মধ্যে শুরুতেই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে। তো কস্ট স্টেটমেন্ট করার জন্য যে ম্যাটেরিয়াল লাগবে, এই তথ্যগুলো এই জন্য আমাদের ওয়ার্কিংসে বের করে নিলাম। ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল ইউজড কিভাবে, যে সব এই ম্যাটেরিয়াল ফ্যাক্টরি ওভারহেড এবং ডাইরেক্ট লেবার যোগ করার পরে আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাই। তার মানে আমরা শেষেরটা দিয়ে যেহেতু শুরু করতেছি, ঠিক এর আগের ইলাস্ট্রেশনগুলোর মতো আমরা এখানে উল্টা কাজটা করব। অর্থাৎ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে যদি ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ যে 90,000 বের করছিলাম, এটা যদি বাদ দেই, এবং ডাইরেক্ট লেবার 13,500 এটা যদি বাদ দেই, তাহলে আমাদের কস্ট শিটের যে প্রথম তথ্য, মানে ম্যাটেরিয়াল ইউজড, এই টাকার পরিমাণটা আমরা পাবো 1,96,500 টাকা। এবার যদি কস্ট শিট যদি বা স্টেটমেন্ট শুরু করি, এই ম্যাটেরিয়াল ইউজ দ্বারা শুরু করলাম, এরপরে ডাইরেক্ট লেবার যোগ করলাম, প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানে আমরা ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং বাদ দিছি। তার মানে প্রশ্নের মধ্যে আমাদের বাকি তথ্যগুলো নাই, কারণ এই যে ফিনিশড গুডসের এন্ডিং দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রসেসের এন্ডিং দেওয়া আছে, তো বিগিনিংটা এখানে নাই। তো যার কারণে এন্ডিং আছে, এন্ডিংটাই আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে কস্ট অফ গুডস সোল্ড আসছে, এটার সাথে শুধু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স যদি সমন্বয় করি, তাহলে টোটাল কস্ট পাওয়া গেল 2,83,000 টাকা। আর প্রশ্নের মধ্যে সেলসও দেওয়া আছে 3,10,000 টাকা। তার মানে 3,10,000 থেকে 2,83,000 বাদ দিলে টাকা 27,000, এটা প্রফিট। আমাদের কস্ট শিট বা কস্ট স্টেটমেন্ট এই যে ম্যাটেরিয়াল ইউজড থেকে এই পর্যন্ত কমপ্লিট। আমরা ইলাস্ট্রেশন 7টা দেখব এই জন্য, কারণ এখানে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড আছে এবং ইনকাম স্টেটমেন্ট আছে, মানে কমপ্লিট বিষয়টা আছে একেবারে ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত। তো এখানে যে তথ্যটা আছে সেটা হলো বাইসাইকেল নিয়ে। এখানে কি প্রোডাকশন ইউনিটটা বাইসাইকেল, তার ইউনিটস অফ ওপেনিং ইনভেন্টরি কস্টিং টাকা 700 পার ইউনিট ইন 2014, তাহলে সেই ইউনিটের পরিমাণ 260, অর্থাৎ 260টা বাইসাইকেল। সেক্ষেত্রে ওপেনিং ইনভেন্টরি কস্ট পার ইউনিটে 700 টাকা, অর্থাৎ টাকাটা একসাথে দেয়া নেই। ওপেনিং ইনভেন্টরি পার ইউনিটে 700 বলা আছে, আর ইউনিটের পরিমাণ দেওয়া আছে 260। ডিউরিং দ্য ইয়ার 2014 কোম্পানি সোল্ড 2,150 বাইসাইকেলস, 2,150টা বাইসাইকেল বিক্রি করে এট এ গ্রোস প্রফিট অফ 20% অন সেলস। যে 20% প্রফিট করে 20%, এটা আবার ধরে অন সেলস, বিক্রয়ের উপরে ধরে, কিন্তু প্রশ্নের মধ্যে বিক্রয়ের পরিমাণ দেওয়া নাই, বিক্রয় নেই, কিন্তু প্রফিটের হার বিক্রয়ের উপরে। আর কি তথ্য দিয়েছে, কস্ট অফ ম্যাটেরিয়ালস পার ইউনিট টাকা 420, 420 টাকা প্রতি ইউনিটে ম্যাটেরিয়াল কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট পার সাইকেল 40 আওয়ার্স এট টাকা 4 পার আওয়ার, তাহলে ডাইরেক্ট লেবার কস্ট আবার দেওয়া আছে ঘন্টায়, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে পার ইউনিটে। আচ্ছা, আর একটা উপাদান রইল কি, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে পার ডাইরেক্ট লেবার আওয়ার, অর্থাৎ যে পরিমাণ লেবার আওয়ার ব্যয় হয় তার প্রত্যেক ঘন্টায় 5 টাকা হলো ফ্যাক্টরি ওভারহেড। আর একটা তথ্য, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স 1,20,000 টাকা। ফিনিশড ইনভেন্টরি অ্যাট ক্লোজ ওয়াজ 110 ইউনিটস, তাহলে সমাপনী আছে 110। ওপেনিং ছিল কত, ওপেনিং ছিল 260, আর বিক্রি করছে কত ইউনিট, 2,150 ইউনিট। তাহলে আমাকে যদি একটু বলো তোমরা, যে ফিনিশড গুডসের ক্লোজিং হলো 110, ওপেনিং হলো 260,
আর বিক্রি করছে 2150। বলো তো কোন তথ্যটা দেওয়া নেই? অর্থাৎ বাইসাইকেল শুরুতে কি পরিমাণ ছিল, তারপরে বাইসাইকেল কি পরিমাণ বিক্রি করছে, এবং বাইসাইকেল সর্বশেষ কি পরিমাণ আছে। তাহলে বলো তো, এই তিনটা তথ্য দেওয়া আছে, আর একটা তথ্য দেয়া নেই, সেটা কোনটা? কেউ পারবা না? পারবা তো, দেখো। না, মানে অ্যান্সার, আমি প্রশ্নটা চাইতেছিল ইউনিট, মানে কিসের ইউনিট দেওয়া নেই। পারবা? দেখো, আবার বলি, শুরুতে, হ্যাঁ, প্রোডাকশন, মানে কি পরিমাণ বাইসাইকেল উৎপাদন করে, এইটার সংখ্যাটা এখানে দেওয়া নেই। ঠিক আছে? তাইলে আমরা এটার কাজটা করি আমরা এইভাবে। প্রথমে এই প্রোডাকশন ইউনিটটা আমাদের বের করতে হবে, কারণ আমরা স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড তো করবো, কিন্তু কত ইউনিট উৎপাদন করছে এটা জানা দরকার না? তাহলে এটা জানবো কিভাবে? ইউনিট সোল্ড প্লাস ক্লোজিং ফিনিশড গুডস মাইনাস ওপেনিং ফিনিশড গুডস। তাহলে বিক্রি করে 2150, শেষে থাকে 110, আর শুরুতে ছিল 260। তাহলে এই বছর উৎপাদন করে 2000 ইউনিট বা 2000 বাইসাইকেল। ঠিক আছে? তাহলে এটার সিকোয়েন্সটা এইরকম, যে শুরুতে ছিল 260, তার সাথে উৎপাদন করে 2000, আর এখান থেকে বিক্রি করে 2150, আর এটা করলে ক্লোজিং থাকে 110। দেখবে মিলে যাবে। 260, এটার সাথে 2000 যোগ করলে 2260, আর এটার সাথে 2150 বাদ দিলে শেষে ক্লোজিং থাকবে 110। তো আমাদের জানা দরকার ছিল উৎপাদনের পরিমাণ, আমরা জানলাম যে এবছর উৎপাদনের পরিমাণ ছিল 2000 ইউনিট। এবার আমরা কস্ট তাহলে একটু বের করা দরকার, কারণ টোটাল কস্ট পার ইউনিট কয় টাকা। তো টোটাল কস্ট মানে কি? মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড। তাহলে মেটেরিয়াল কস্ট, এখানে খেয়াল করো, আবার টোটাল কস্ট বের করতেছি পার ইউনিটে। তাহলে মেটেরিয়াল কস্ট আছে কত? মেটেরিয়াল কস্টে যে 420 কোত্থেকে আসছে? মেটেরিয়াল কস্ট পার ইউনিট 420 টাকা। আর ডাইরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে কি? পার ইউনিটে দেওয়া নেই, দেওয়া আছে ঘন্টায়, যে 40 ঘন্টা প্রত্যেকটায়, হ্যাঁ, 4 টাকা করে। তাহলে 40 গুণ 4। আবার ওভারহেডের ক্ষেত্রে বলা আছে যে ডাইরেক্ট লেবার আওয়ারই ব্যবহার হবে। তাহলে ডাইরেক্ট লেবার আওয়ার আছে 40 আওয়ার্স, এই 40 আওয়ার্স ছিল, কিন্তু রেটটা ভিন্ন। ওভারহেডের ক্ষেত্রে 5 টাকা, এই যে 5 টাকা বসে। তাহলে টোটাল কস্ট পার ইউনিট হলো 780 টাকা। 780 টাকা হলো টোটাল কস্ট পার ইউনিট। এবার আমরা 3 নম্বর একটা ওয়ার্কিংস করতে হবে, সেটা হলো প্রশ্নে প্রফিট অন সেলস দেওয়া আছে 20%। তাহলে প্রশ্নে তো সেলস দেয়া, যদি আমাদের প্রফিট বের করতে হয়, তার মানে আগে সেলস জানতে হবে। এখন প্রশ্নে সেলস তো দেয়া নেই, আগের ইলাস্ট্রেশনগুলোতে সেলসটা দেয়া ছিল। এখন যেহেতু সেলস নাই, তার মানে আমরা প্রফিট বা লাভের হারটাকে রূপান্তর করব। কিভাবে রূপান্তর করব? দেয়া আছে প্রফিট অন সেলস, আমরা এটাকে রূপান্তর করব প্রফিট অন কস্ট। তো সেটাকে রূপান্তর করার জন্য যত পার্সেন্ট দেওয়া থাকে, এটাকে আমরা 100 দ্বারা গুণ করব। তো 100 গুণ 20। আর যেটা করব সেটা হলো সেলস থেকে কস্টে যাওয়ার সময় আমরা বিয়োগ করব, অর্থাৎ 100 বিয়োগ 20। এই 20 কিসের? অর্থাৎ এই 20%-এর শুধু 20 ব্যবহার করব, পার্সেন্ট দিব না। তাহলে আসবে আমাদের 100 থেকে 20 বিয়োগ করলে কত আসবে? 80 আসবে। বলতো বিয়োগ এটা আমরা কখন করব? যখন পার্সেন্টেজ আমরা সেলসে দেওয়া আছে, কস্টে জানতে চাইব, তখন হবে 100 বিয়োগ 20। আচ্ছা বলতো, যদি কস্টে দেওয়া থাকতো আর সেলসে জানতাম, তখন এখানে বিয়োগ হইতো না যোগ হইতো? তখন এখানে যোগ আসতো। ঠিক আছে? আর উপরেরটা ঠিক আছে, উপরেরটা গুণাকারেই থাকবে, এটা মনে রেখো। তাহলে প্রফিট অন সেলস পার্সেন্ট হলো 20%, আর প্রফিট অন কস্ট পার্সেন্ট হলো 25%। তাহলে এখন সেলিং প্রাইস, তাহলে আসলে কত সেলিং প্রাইস? যে 780 টাকা যেহেতু কস্ট, এটার সাথে 25% যোগ হবে। তো যোগ হওয়াটাকে আমরা লিখব 1.25, অর্থাৎ 100% যোগ 25%। 100% যোগ 25%, তো 125%,
অর্থাৎ যা কস্ট হয় তার উপরে 25% যোগ হবে। তো 125% এটাকে যদি আমরা দশমিকে লিখি, তার মানে হবে 1.25, এই সরাসরি 1.25। তাহলে একসাথে আমরা সেলিং প্রাইস পাবো 975 টাকা। আমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি যে 780 টাকা কস্ট যোগ 780 গুণ 25%, গুণ 25%, এই তাহলে 780 এটার সাথে প্রফিটের পরিমাণ যোগ করলে কত হয়? 780 গুণ 25%, 25% দিলে কত হবে? এটা 195, হ্যাঁ 195, যোগ করলে 975। তো আমরা এইভাবে আলাদা যোগ দেওয়া আবার এইভাবে পার্সেন্ট বের করে এটার চাইতে সহজে এই ফ্যাক্টর ব্যবহার করলে লিখলে 1.25%, 25 এটা দিলে হবে 1.25। তাহলে বলো তো এখানে যদি 40% হইতো তাহলে আমরা এখানে কত লিখতাম? এখানে যদি 40% হইতো তাহলে আমরা 1.40, হ্যাঁ মানে 1.40, ঠিক আছে, মানে 1 পয়েন্টটা থাকবে, এরপরে যত পার্সেন্ট বলবো ওইটাকে আমরা এখানে লিখব। তাহলে সেলিং প্রাইস আমরা পাইলাম 975 টাকা, টোটাল কস্ট পাইলাম পার ইউনিটে 780 টাকা। তাহলে এই প্র্যাকটিসটা একটু আমাকে বলো যে হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ অন কস্ট, কস্টের উপরে পার্সেন্ট কত হবে যদি সেলসের উপরে 30% হয়? সঠিক অ্যান্সার কোনটা হবে বলো তো? আচ্ছা আমি যদি করি 100 গুণ 30, উপর নিচে কি লিখবো? 100 যোগ 30 না 100 বিয়োগ 30 বলো তো? আমরা দেয়া আছে কিসে? সেলসে, যাব কিসে? অন কস্টে। তাহলে সেলস থেকে যদি কস্টে যায় বললো 100 যোগ 30 হবে না 100 বিয়োগ 30 হবে? কে পারবা? 100 বিয়োগ 30 হবে, হ্যাঁ এই তো সেলসে দেয়া আছে, আমাদের দরকার কস্টে, অর্থাৎ সেলস থেকে যখন কস্টে যাব তখন আমরা বিয়োগ করব। তাহলে এখন বলো 100 গুণ 30 ভাগ 70, 100 কত আসছে? 3000 ভাগ 70, তাহলে আসছে 42.85%। অর্থাৎ সেলসের উপর যদি 30% হয় তাহলে 42.85% হলো অন কস্ট। এবার আমরা কস্ট অফ গুডস সোল্ড যদি দেখি, ম্যাটেরিয়াল ইউজড, তাহলে আমরা এখানে স্টেটমেন্টটা করব হলো যত ইউনিট উৎপাদন হয়েছে, ওই যে শুরুতে যে আমরা প্রোডাকশন ইউনিটের ওয়ার্কিংস করছি, উৎপাদন হয়েছে 2000 ইউনিট, তাহলে 2000 ইউনিটের ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটে 420 টাকা, ম্যাটেরিয়াল কস্ট আসছে 8,40,000। আবার লেবার খেয়াল করো 2000 ইউনিট গুণ 40 ইন্টু 4, তাহলে কত আসে? 3,20,000 প্রাইম কস্ট। আবার ফ্যাক্টরি ওভারহেড তাও ঘন্টায় দেওয়া আছে, তাহলে 4 লাখ প্রোডাকশন কস্ট। 2022 সাইকেলের প্রোডাকশন কস্ট হলো 15,60,000 টাকা। এটার মধ্যে প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্টের পরে কে পারবা কি আসার কথা ছিল? মানে প্রথমে ম্যাটেরিয়াল, তারপরে লেবার, প্রাইম কস্ট আসছে, ওভারহেডের পরে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বলি অথবা প্রোডাকশন কস্ট বলি। এরপরে কি আসার কথা ছিল বলো তো? কিসের ওপেনিং ক্লোজিং আসবে? হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়ার্ক ইন প্রসেসের ওপেনিং ক্লোজিং। এখন এই প্রশ্নের মধ্যে ওয়ার্ক ইন প্রসেসের ওপেনিং ক্লোজিং নাই, যার কারণে আমরা ফিনিশড গুডসের ওপেনিং ক্লোজিং আনলাম। তবে সেই ক্ষেত্রে এই যে ওপেনিং এর যে ফিনিশড গুডসের 260 ইউনিট, এর পার ইউনিট 700 টাকা করে দেয়া আছে প্রশ্নে, 1,82,000 আমরা বের করলাম গুণ করে, কিন্তু ক্লোজিং এর ইউনিট দেওয়া আছে 110 ইউনিট, কিন্তু কস্ট পার ইউনিট কত হবে এটা দেওয়া নেই প্রশ্নের মধ্যে। দেখো এই যে প্রশ্নটা বলা আছে 260 ইউনিটস পার ইউনিট টাকা 700, কিন্তু শেষে যখন বলা আছে যে ফিনিশড ইনভেন্টরি এট ক্লোজ ওয়াজ 110 ইউনিটস,
কিন্তু পার ইউনিট কত টাকা এটা এখানে উল্লেখ করা নাই, মানে আমি কত দিয়ে যে গুণ করব এটা নাই রেটটা। তো এই রেটটা কোনটা হবে? রেটটা হবে টোটাল কস্ট যে আমি বের করছিলাম, এই টোটাল কস্টের রেটটা হবে। এই যে টোটাল কস্ট 780 টাকা, এই যে টোটাল কস্ট পার ইউনিট বের করছি, এই জন্য আমরা ওয়ার্কিংসের মধ্যে পার ইউনিট বের করে নিয়েছি। এই যে টোটাল কস্ট 780 টাকা দিয়ে গুণ করে আমরা এন্ডিং ফিনিশড গুডস পাবো 85,800 টাকা। এবার কস্ট অফ গুডস সোল্ড হবে 2150। তাহলে আমাদের শুরুতে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড এটা তো শেষ হলো 2150, যত ইউনিট বিক্রি হলো তত ইউনিট দ্বারা আমরা শেষ করলাম। কিন্তু এখানে আসার জন্য আমাদেরকে যে প্রাইম কস্ট এবং প্রোডাকশন কস্ট, সেই ক্ষেত্রে কিন্তু উৎপাদিত পণ্য যেটা প্রোডাকশন ইউনিট ওইটা ব্যবহার হবে 2000 ইউনিট। আর কস্ট অফ গুডস সোল্ড যখন বলবো তখন আসবে বিক্রিত ইউনিট, অর্থাৎ যত ইউনিট বিক্রি করা হয়েছে। তো বিক্রিত বাইসাইকেলের পরিমাণ 2150 আর ব্যয়ের পরিমাণ 16,56,200। এখন ইনকাম স্টেটমেন্ট করব। এখন ইনকাম স্টেটমেন্ট হবে যত ইউনিট বিক্রি করছে তত ইউনিটের, এখানে কোনো প্রোডাকশন ইউনিট আসবে না, কারণ এখানে আমরা আয়ের পরিমাণটা বের করব। তাহলে বিক্রি করছে 2150 ইউনিট। তো এই দুইটা স্টেটমেন্টের মধ্যে একটু খেয়াল রাখবো, প্রোডাকশন কস্ট বা প্রাইম কস্ট বের করার সময় আমরা ব্যবহার করব হলো প্রোডাকশন ইউনিট, মানে যত ইউনিট উৎপাদন হইল। আর যখন ইনকাম স্টেটমেন্ট করব তখন ব্যবহার করব আমরা যত ইউনিট বিক্রি হইল। তাহলে বিক্রি হয় 2150, আর সেলিং প্রাইস আমরা ওই যে 780-র সাথে 20% যোগ করে 975 টাকা পাইলাম। তো সেলসের পরিমাণ 20,96,250। কস্ট অফ গুডস সোল্ড আগের স্টেটমেন্টে বের করছি 16,56,200, এই যে 16,56,200 কস্ট অফ গুডস সোল্ড। পাইলাম গ্রোস প্রফিট, এটার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স বাদ দিলে 1,20,000, নেট প্রফিট 3,20,050 টাকা। তো ইলাস্ট্রেশন 8 এগুলো হোমওয়ার্ক থাকলো, আজকে 7 পর্যন্তই থাকলো।